আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প নীলকণ্ঠ। কমলাকে দেখে চট করে বোঝা যায় না ও বিধবা কি কুমারী। অবশ্যই বেশভূষা দিয়ে মেয়েদের অবস্থার পরিচয় দেওয়ার সেকেলে প্রথাটা এখন আর নেই। এখন সধবা কুমারী উভয় দলই পছন্দ করে নিয়েছে বৈধব্যের বাহুল্যহীন পরিচ্ছন্নতা। অলংকারের ভারে ভারাক্রান্ত হয়ে পদমর্যাদার বিজ্ঞাপন দেবার চেষ্টাটা এই যুগে কম, অন্তত সভ্য সমাজে নেই। এমনকি পতিগরবিনীর হাতিপাড় শাড়ি ক্রমশ ক্ষীণতর হতে হতে ইঞ্চি পাড়, নরুন পাড়, চুল পাড়, অবশেষে নির্মূল পাড়ের রূপ নিয়েছে। দোকানে গিয়ে অনায়াসেই বলা যায়, খান কতক থান শাড়ি বার করুন তো। শুনে দোকানি চমকে উঠবে না। ২০-২২ গাছা চুড়ির পরিপূরক কেবলমাত্র একটি ঘড়ি। কিছুদিন আগেও কর্ণভূষণটাও ভূষণ হিসেবে গণ্য হতো, সভ্য সমাজেও হতো। সম্প্রতি তার জাত গিয়েছে। লোহা সিঁদুরের কথাটা একেবারে হাস্যকর। ও বস্তু দুটো শুধু ত্যাগ করেই ক্ষান্ত হয়নি মেয়েরা, জোর আন্দোলন চালাচ্ছে ওই বর্বর প্রথার চিহ্ন দুটোর বিরুদ্ধে। কেন মেয়েরা অকারণ এই দুঃসহ লৌহভার বহন করবে? আর কেনই বা অনর্থক খানিকটা রং লাগাবে মাথায়? গালে, মুখে, চোখে নখে যে রং মাখা হয় তার তো তবু মানে আছে। তবু এত করেও সম্পূর্ণ ধোঁকা দেওয়া যায় কি? পরিচ্ছদটাই তো সব নয়। কুমারী তরুণীর নয়নকোণে অজানিত সম্ভাবনার যে বিদ্যুৎ দীপ্তি কারণে অকারণে ঝলসে ওঠে, বিবাহিতা নারীর আখি প্রান্তের সৌভাগ্য গর্বিত স্থির শিখার সঙ্গে তার প্রভেদ ঢের। আর বিধবা যুবতীর, তার দৃষ্টির শ্রেণী নিরূপণ করা শক্ত। সে দৃষ্টিতে বহু কৃত্রিম বর্ণচ্ছায়া। সে দৃষ্টি কখনো সমবেদনার আশায় ছলছলিয়ে ওঠে, কখনো আবার সহানুভূতির আশঙ্কায় কঠিন হয়ে থাকে। সে দৃষ্টি আপন ভাগ্য দেবতাকে কখনো অভিযোগ জানায়, কখনো ধিক্কার দেয়, কখনো বা ব্যঙ্গ করে, কখনো আবার দুঃসহ স্পর্ধায় অগ্রাহ্য করতে চায়। বিমলার মুখে চোখে সেই বহু বর্ণের আভাস। তাই ও যখন টান টান করে চুল জড়িয়ে সরু পাড় শাড়িখানা পরে, সরু একগাছা চুড়ি পরা হাত নেড়ে কঠিন মুখে এক টানা সংসারের কাজ করে যায়, তখন ওকে দেখলে বিধবা ছাড়া আর কিছুই মনে করা যায় না। যেন অনেক পথ পার হয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছে। মুখের রেখায় রেখায় সেই পথশ্রমের ক্লান্তি, সেই অভিজ্ঞতার গাম্ভীর্য। কিন্তু সব সময় কি ওই এক ভাব বিমলার? বদল হয় না? দোতলার ভাড়াটেদের ছেলে যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করে, বাড়িওয়ালার ভাইটা যখন বাড়ি ভাড়া আদায় করতে আসে, মাঝে মাঝে দূর সম্পর্কের কোনো সমবয়সী আত্মীয়, কাকিমার বোনপো কি ভাইপোরা, হ্যাঁ, ওরকম কেউ এলেই চোখ মুখের চেহারাটা হঠাৎ বদলে যায় বিমলার। চুলের ভঙ্গি শিথিল হয়ে আসে, শাড়ি পরার ধরনটা মার্জিত চেহারা নেয়, চোখের কোণে জ্বলে ওঠে সেই অজ্ঞাত সম্ভাবনার বিদ্যুৎ শিখা। যে ঘরে অতিথিরা আসন গ্রহণ করে, বারবার সেই ঘরের সামনে দিয়ে আনাগোনা করতে থাকে বিমলা, দ্রুত ব্যস্ত ভঙ্গিতে। হয়তোবা হঠাৎ কি যেন দরকার পড়ে যায় ওই ঘরেই। কেন কে জানে, চায়ের কি চিনির কৌটো ভাড়ার ঘর থেকে উধাও হয়ে যায়। হয়তোবা ঠিক সেই মুহূর্তেই দেশলাইয়ের শেষ কাঠিটি নিঃশেষ হয়ে গেছে, তাই কাকার জামার পকেট হাতড়ে দেশলাই খুঁজে বার করতে হয়। কাকিমা সুবর্ণলতা দাঁতে দাঁতে পিষে অস্ফুট মন্তব্য করে, নয়তোবা নিজের ভাইপো বোনপো জাতীয় কেউ হলে তার কাছে তিক্ত স্বরে হিসেব দাখিল করে। দেখছিস তো, ওই দেখ, মা রক্ষে কালী, বলি কি সাধে, ভেবে দেখ, ওটেই আমাদের গলায়, বিয়ে আর হয়েছে ওর, চিরকাল আমাদের হাড় মাংস পুড়িয়ে খাবে, এই আর কি। নিরপেক্ষ কেউ থাকলে দৈবাৎ হয়তো বলে,
কিন্তু খাটতে পারে খুব বোধ হয়। সব কাজকর্মই তো। কথা বেশি শেষ করতে পায় না সে। পরবর্তী বাকি সময়টুকু মুখর হয়ে ওঠে বিমলার প্রসঙ্গে। বিমলা যে কত শয়তান, কত বজ্জাত, কত সাংঘাতিক, তার উদাহরণ দিতে দিতে সময়ের জ্ঞান থাকে না সুবর্ণলতার। বিমলার কানে যে তার ছিটে ফোঁটাও যায় না তা নয়, খুব বেশি গলা খাটো করে না সুবর্ণলতা। কেনই বা করবে? বিমলার ভয়ে। কেন? বিমলা তাকে ফাঁসি দেবে? ফাঁসি দেবার ক্ষমতা না থাক, তবে এসব অপমানের শোধ নিতেও ছাড়ে না বিমলা। শোধ নেয়, অহিংস প্রতিশোধ। হয়তো হঠাৎ অফিসের বেলায় অসমাপ্ত রান্না ফেলে, কুটনো বাটনা ছড়িয়ে রেখে, ভীষণ পেটে ব্যথায় অস্থির হয়ে একেবারে বিছানা নিতে হয় বিমলাকে। হয়তো সন্ধ্যার মুখে উনুনে আগুন ধরিয়ে দিয়েই নিজের মাথাতেও আগুন ধরার প্রমাণ দেখাতে ঘটি ঘটি জল মাথায় থাবড়ে মাদুর হাতে করে চলে যেতে হয় ওদিকের রোয়াকে বিশ্রামের প্রয়োজনে। কাকির ছেলে মেয়ে দুটো কাছে পিঠে থাকলে তাদের মেরে হাড় গুঁড়ো করবার ভয় দেখিয়ে তাড়াতে হয়। এত যন্ত্রণা! হয়তোবা বাসন মাজা ঠিকে ঝিটা কামাই করেছে দেখলেই কম্প দিয়ে জ্বর আসে বিমলার। বৈশাখ জ্যৈষ্ঠের দিনে কম্বল মুড়ি দিয়ে পড়ে ৫-৭ দিন ধরে চলে এই অহিংস সংগ্রাম। আবার হয়তো কোনোদিন কেউ আসে, হয়তো দোতলার ভাড়াটেদের নীরেন উপর নিচ করবার সময় বিমলাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, হেমন্তবাবুর জ্বর হয়েছিল, আছেন কেমন? কিংবা হেমন্তবাবু অফিস থেকে ফিরেছেন কিনা। চট করে বদলে যায় বিমলা। দ্রুত ভঙ্গিতে আনাগোনা করে রান্নাঘর থেকে ভাড়ার ঘরে, তৎপর হয়ে ওঠে সংসারের কাজে। কাকিকে ঠেলে পাঠিয়ে দেয় শোবার ঘরে। সবটাই খামখেয়াল। মধ্যবিত্ত পরিবার। সুবর্ণলতার শরীর খারাপ, কাজেই বিমলার পড়াশোনার কথা ওঠেই না। কবে নাকি সে কোন তামাদি যুগে ক্লাস 8 পর্যন্ত পড়েছিল। মেয়ে দেখাবার সময় সেই ঘটনার উল্লেখ করেন হেমন্তবাবু। বলেন, বাড়ির অসুখ বিসুখে স্কুলটা ছাড়িয়ে নিতে হয়েছে, কিন্তু ভারী পড়ার ঝোঁক মেয়ের। এবছর ম্যাট্রিক দেবে বলে প্রাইভেটে পড়ছে। বলতে গিয়ে কেন যে হাসি পায় না হেমন্তবাবুর। তবু এই সুযোগে মাঝে মাঝে মনে পড়ে যায়, কোনো এক সময় বিমলা বই খাতা হাতে করে বেনি দুলিয়ে স্কুলে যেত, ছুটোছুটি করত স্কুলের মাঠে, গাছে বাঁধা দোলনায় চড়ত, দড়িলাফ খেলত, আর বাড়িতে এসে পরম আনন্দে এক গোছা রুটি শুধু গুড় দিয়ে খেয়ে যেত পাড়া বেড়াতে। অনিলাদের রোয়াকে ছিল গুটি খেলার আড্ডা। বাসন্তীদের বাড়ির ছাদে কানামাছি কুমির কুমির খেলা। অনিলাদের আড্ডায় যোগ দিলে খুব বেশিক্ষণ খেলা হতো না। সন্ধে না হতেই অনিলা খেলা ছেড়ে বাড়ির মধ্যে ঢুকে যেত মাস্টারের কাছে পড়তে। আর বাইরে থেকে জানলার গরাদ ধরে দাঁড়িয়ে অপলক নেত্রে বিমলা দেখত সেই পড়ার দৃশ্য। জোর আলো জ্বলছে ঘরে, টেবিলের সামনে চেয়ার পেতে বসেছে অনিলা মুখ নিচু করে। কেমন যেন গম্ভীর গম্ভীর দেখায় তার মুখ, মনে হয় অন্য জগতের জীব। তবে যেদিন পড়া ভুল হতো, বাঘা মাস্টার মশাই হুংকার দিয়ে ধমক দিতেন, চোখ ছলছল করে আসতো অনিলার। বিমলার সেদিন ভারী মজা লাগতো। বাসন্তীদের বাড়ির ছাতে গিয়ে জুটলে সন্ধ্যা হতেই টেনে নামাতেন বাসন্তীর মা নিজের মেয়েকে, পাড়ার মেয়েদেরও। সবাই হুড়মুড় করে নেমেই ছুট দিত বাড়ির দিকে। শুধু বিমলাই ওদের বাড়ি থেকে নড়তে চাইতো না। অথচ কথা নেই মুখে। বাসন্তীর মা একরকম ঠেলেই তাড়াতেন, বলতেন, যাও খুকি বাড়ি যাও, তোমার কাকা আবার খুঁজতে আসবেন, বকুনি খাবে বাড়িতে তখন। সেরকম ঘটনাও যে ঘটেনি তা নয়, বকুনিটা ভদ্রভাবে বলা। রাত্রির হয়ে গিয়েছে দেখে কাকা পাড়া তল্লাশ করে ভাইজিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন, গিয়ে পিঠের ছাল তুলেছেন তার, একধার থেকে মেরেছেন, আর মৃত ভ্রাতা আর ভাতৃবধূকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন কি শত্রুতা ছিল তাদের হেমন্তের সঙ্গে। তা এসব এখন তামাদি কথা। এখন পাত্রপক্ষের কাছে কমিয়ে কমিয়েও বয়সটাকে আর 22-এর নিচে নামানো যায় না বিমলার।
গলার কাঁটা উদ্ধার করতে বিয়ের চেষ্টা করেন বৈকি হেমন্তবাবু, প্রায়ই করেন। কিন্তু বিমলাহীন সংসারে সুবর্ণলতার চেহারাটা কল্পনা করে চেষ্টাটা কেমন স্তিমিত হয়ে আসে। আর সত্যি, উৎসাহে তোড়জোড় হবেই বা কোথা থেকে? যারা মেয়ে দেখে যায় তারা খুব জোর বাড়ি গিয়ে খবর দেবার আশা দিয়ে যায়, বা কোষ্ঠীটা পাঠিয়ে দেবার নির্দেশ দিয়ে যায়। এর বেশি তো নয়। কি করবেন হেমন্তবাবু? হাত দিয়ে তো ঠেলে এগোবার নয়। অনিলার বিয়ে হয়ে গেছে কোন যুগে! ৩-৪টি ছেলে মেয়ে তার। বড়টি তো স্কুলে যাচ্ছে। বাসন্তীও এই দ্বিতীয়বার ছেলেপিলে হতে এসেছে মায়ের কাছে। ওদের সঙ্গে দেখা করবার ইচ্ছে খুব করে বিমলার। ভালোবেসে নয়, কৌতূহলের বশে। ছেলেবেলায় যেমন জালনার বাইরে থেকে গরাদ ধরে দাঁড়িয়ে দেখত, তেমনি দেখা। সত্যিকার অন্য জগতের জীব হয়ে গেছে যে সহপাঠিনীরা, তাদের জীবনের দিকে। কিন্তু ইচ্ছে হলে কি হবে? সুবর্ণলতার ধিক্কারে যাওয়া হয় না। যেতে চাইলেই গলায় দড়ি দেবার পরামর্শ দেন তিনি বিমলাকে। তা খুব অসঙ্গত কথাও তিনি বলেন না। দোতলার ভাড়াটেদের যে মেয়েটাকে ছেলেবেলায় কোলেপিঠে করেছে বিমলা, সেই ফুলিরও এই সেদিন বিয়ে হয়ে গেল। ঘটা করেই হতো, কিন্তু বিয়েতে আজকাল ঘটা হয় না, তাই। অবশ্য ঘটা না হোক, ল্যাঠাটা তো ঠিকই আছে। বিনি খরচের আচার অনুষ্ঠানগুলো এখনো একরকম বজায় আছে। তা সেই সব অনুষ্ঠানে বিমলা কি বলে হাসি মুখে যোগ দেয়? সাধে কি আর বিমলাকে গলায় দড়ি দেবার পরামর্শ দেয় সুবর্ণলতা? কিন্তু বিয়েতে ঘটা না হোক, জামাই নেমন্তন্নের ঘটা আটকায় কে? এখনো তো ও রীতিটার উপর আইন জারি হয়নি। পরপর বারবার জামাইকে নেমন্তন্ন করে পারুলবালা যেন দেখিয়ে দেয় কত বড় রন্ধনশিল্পী সে। মধ্যবিত্ত সংসারে ভালো রান্নাবান্নার ব্যাপার আজকাল উঠেই গেছে একরকম। ফুলির মার জামাই নেমন্তন্নর দিন হলেই পূর্ব পরিচিত সব মশলার সুগন্ধ বাতাস ভেসে এসে উতলা করে দিয়ে যায় হেমন্তবাবুকে। সেদিন তিনি অজস্র খুঁত খুঁজে পান বিমলার রান্নায়। ছি ছিকার করেন বিমলাকে। এত বড় বুড়ো ধিঙ্গি মেয়ে ফুলির মার কাছে গিয়ে ২-৪টে ভালো মন্দ রান্না এতকালেও শিখে নিতে পারল না, দেখে যেন অবাক হয়ে যান। বেশি কথা কয় না বিমলা, শুধু বলে, শান্তভাবেই বলে, কাল না হয় সেরটাক মাংস আর কিছুটা ঘি মশলা আদা পেঁয়াজ কিনে রেখে যেও কাকা, দেখি যদি ওপরের বৌদিকে ডেকে। হেমন্তবাবু খিচিয়ে ওঠেন। আর কিছু নয়, একেবারে মাংস। সেই যে বলে না, কলা পাতে না এগোতে গ্রন্থ লেখার স্বাদ, এ হচ্ছে তাই। আমি ১০ টাকা খরচ করে মাংস এনে দিই, আর তুমি আমার জন্যে পিণ্ডি সিদ্ধ করে রাখো। বলি, ভাত সেদ্ধ করতে শিখেছিস? এ কি হয়েছে, হ্যাঁ? এ ভাতের পিণ্ডি তুলে রাখ বিমলি, আমি মরে গেলে ছেড়াদ্দের কাজে লাগবে। বিমলা এত বড় কটূক্তিতেও দমে না কিন্তু। নিতান্ত সহজভাবে বলে, এবারে রেশনে ওই রকম চালই যে দিয়েছে কাকা, হয়তো পিণ্ডি দেবার সময় মিহি দাঁতখানি ছাড়া জুটবে না। যে এমন সব উল্টোপাল্টা ব্যবস্থা। আর কথা বাড়াবার সময় নেই। তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে বিমলাকে। অন্যদিন হলে হয়তো আরো কিছু কথার আমদানি হতো, কিন্তু আজ আর দাঁড়ায় না। আজ তাড়া আছে। বরের ঘরে যাবার ঠিক পূর্ব মুহূর্তে কেমন দেখতে লাগে ফুলিকে, তা দেখার জন্যে বিকেল থেকে উচাটন হয়ে আছে সে। ওদিকে ফুলির মা পারুলবালা মেয়েকে তাড়া লাগায়, যা যা শুয়ে পড় দিকিনি, এক্ষুনি বিমলি এসে হাজির হবে, আর সেই ৭-১৭ কথা কইবে, শুনলে গায়ে বিষ ছড়ায়। কোন লজ্জায় সে আসে, হ্যাঁ? ওই ওই হলো তো, আসছে নাচতে নাচতে। মেয়েকে একরকম ঠেলেই ঘরে ঢুকিয়ে দেয় পারুল, প্রায় বিমলার সামনেই। বিমলা হাঁপাতে হাঁপাতে এসে বসে পড়ে, বলে, ও মা, শুয়ে পড়লো বুঝি? মেয়েকে কেমন সাজিয়ে গুজিয়ে দিলে, একবার দেখতাম। পারুল নীরস স্বরে বলে, এখনকার মেয়েদের আবার সাজিয়ে দেওয়া? কুতকুতে চোখ দুটো হাসিতে কুঁচকে বিমলা বলে, নিজেই সাজলো বুঝি? নতুন করে আবার সাজাবার কি আছে? পারুল যেন উত্তরটা ছুঁড়ে মারে, সেজেই তো থাকে ২৪ ঘন্টা, ঢাকায় শান্তিপুরি ছাড়া আর কিছু পরে?
না এসেন্স, সাবান, স্নো পাউডারের কমতি আছে কোনোদিন? ফুলি তো তাই বলে। বিমলা পিসি যে কি কিম্বুত হয়ে থাকে। সত্যি, এখনকার মেয়েরা তো থাকে না এরকম। এখনকার মেয়েরা হয়তো থাকে না, কিন্তু বিমলা কি এখনকার? কে জানে কখনকার সে। নিজেরই কি কোনো বোধ আছে তার? আর থাকলেই বা কি, ঢাকায় শান্তিপুরি জোগাচ্ছে কে? আজে বাজে এটা সেটা গল্প করতেই থাকে বিমলা, উঠতেই চায় না। পারুল একসময় হাই তুলে উঠে দাঁড়িয়ে বলে, যাই বাবা, শুয়ে পড়ি গে, ঘুমে চোখ ভেঙে আসছে, সারাদিনের যা খাটুনি। তা সত্যি। বিমলা উৎসাহিত হয়ে ওঠে। জামাই এলে যা রান্নার ঘটা তোমার! কি কি রাঁধলে বৌদি? কাল শোনো ঠাকুরজি, বলে চলে যাবার ভান করে ফুলির মা, কিন্তু যায় না। সিঁড়ি দিয়ে নামতে গেলেই ছোট দেওর নীরেনের ঘরের সামনে দিয়ে যেতে হবে বিমলাকে। নীরেনের ঘরের দরজা এখনো খোলা, আলো জ্বলছে। নীরেনকে বিমলার কাছ থেকে আগলে বেড়ানোটাও পারুলের একটা কাজ। দেওরকে তো আগলে বেড়ায় পারুল, কিন্তু জামাইকে সামলাতে পারল কই? অন্তত সেই অভিযোগই তো করে বিমলা। ভোরবেলায় বাড়ির কারোর যখন ঘুম ভাঙেনি, বিমলা একা একা উঠে গিয়েছিল তিনতলার ছাদে, একটু হাওয়া খাওয়ার আশায়। ঠিক সেই সময়ই নাকি তাক বুঝে জামাইবাবুরও হাওয়া খাওয়ার শখ হয়েছে। বোঝো এখন। বিমলা জিভ কেটে চুপি চুপি বলে, লজ্জায় মরে গেলাম বৌদি, ভোরে গরমের জ্বালায় একটু এলোমেলো হয়েই গেছি। হঠাৎ পায়ের শব্দ শুনে দেখি ফুলির বর। উঠি তো পড়ি করে নেবে এসেছি। কি ঘেন্না মা গো! পারুল গম্ভীরভাবে বলে, ওসব কিরকম কথাবার্তা তোমার বিমলা? ওদের তো এখনো দরজাই খোলেনি। আবার খিল দিয়েছে। বিমলা মুচকি হাসে। আমায় ছুটে পালাতে দেখে অপ্রস্তুত হয়ে গেছে তো। আরো গম্ভীর হয়ে পারুল বলে, তা ছাদে যদি গিয়েই থাকে, তা জেনে তো যায়নি যে তুমি আছো? আর তাও যদি যায়, এত লজ্জা ঘেন্নারি বা কি আছে বিমলা? সময়ে বিয়ে হলে ফুলির মতো একটা মেয়ে তো তোমার নিজেরই হতে পারতো, শঙ্করের মতো জামাইও হতো। এটা অবশ্য একটু অত্যুক্তিই করে ফুলির মা। ফুলির চেয়ে বিমলা ৮-৯ বছরের বেশি বড় নয়, কিন্তু বিমলার মুখের ওপর শুনিয়ে দিতে এর চেয়ে তীব্র ও তীক্ষ্ণ কটূক্তি আর কি হতে পারত? বিমলা অন্ধকার মুখে উত্তর দেয়, কি হলে কি হতো সে হিসেব তো হচ্ছে না বৌদি। শঙ্করের চালচলনগুলো তেমন ভালো নয়, তাই বলছি। রাগে দিশেহারা হয়ে যায় পারুল, কিন্তু চেঁচাতে তো পারে না, সামনের ঘরে জামাই। তাই চাপা গলায় বলে, শঙ্কর এলে? শুধু শঙ্কর এলেই বা কেন, এমনিও দোতলা তেতলায় তুমি আর উঠো না বিমলা। অত রূপের ডালে নিয়ে ৫ জনের সামনে না বেরোনোই ভালো। মনেরই মন টলে যায়, তো এরা তো সামান্য মানুষ। আর কি করবে ফুলির মা, চাবুক মারার চেয়ে বেশিই তো করেছে। না করবেই বা কেন? বিমলার আস্পর্ধা যে আকাশ ছাড়িয়ে উঠেছে। বিমলা নেমে গেলে রাগে ফুলে ডাবল হয়ে বিমলার এই অসম সাহসিক ধৃষ্টতার কথা ব্যাখ্যান করে পারুল, বরের কাছে, দেওরের কাছে। বলে, ওর নিজের ননদ যদি হতো বিমলা, তো জ্যান্ত পুতত তাকে। দেওরের কাছেই বেশি বলে। বড় গম্ভীর মানুষ নীরেন, কথা কয়ে সুখ নেই। কিন্তু অদ্ভুত একটা সর্বনেশে কথা নীরেন বলে। বলে, হ্যাঁ, ভোরের দিকে শঙ্করকে নাকি ৩ তলার ছাদে সে উঠতে দেখেছে। পারুল ক্রুদ্ধ স্বরে বলে, তার মানে ঠাকুরপো? মানে খুবই প্রাঞ্জল। ভদ্র সন্তানের হয়তো ফ্যানের তলায় ঘুমানো অভ্যাস, আমাদের পিঁজরে পোলে ঢুকে প্রাণ হাঁপিয়ে উঠেছিল। তাহলে ওই রাক্ষসী জেনে শুনে উপরে গিয়েছিল? একেবারে নিশ্চিত রায় দেন পারুল। তা হতে পারে, নীরেন হাসে। তবে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে রাক্ষসী তোমার বেয়াইয়ের ছেলেটিকে খেয়ে ফেলেনি। রাগে গম গম করে চলে যায় পারুল। দেওরের ওপর চটে গিয়েছে সে। ঠাট্টা করে বটে নীরেন, কিন্তু অবাকও হয় একটু সে। অনেকদিন ধরেই দুটি পরিবার একই বাড়িতে বাস করছে,
ছেলেবেলা থেকেই দেখে আসছি বিমলাকে। একটা হাস্যকর বস্তু ভিন্ন আর কোনো ধারণাই তো ছিল না তার উপর। হঠাৎ সে এমন ভয়ঙ্কর হয়ে উঠল কোন ফাঁকে? স্বেচ্ছায় নিজেকে কেন্দ্র করে একটা বিশ্রী আবহাওয়ার সৃষ্টি করবার অর্থই বা কি? আচ্ছা, বিমলার উপর নীরেনের এটা অবিচার নয়? বিমলা আবার ভয়ঙ্কর হলো কোথায়? পৃথিবীটাই যে ভয়ঙ্কর হয়ে উঠেছে বিমলার কাছে। বিমলার দোতলায় ওঠা বন্ধ হয়ে গেছে বটে। ২৬ বছরের মেয়েকে ঠ্যাং খোঁড়া করবার ভয় দেখিয়ে রেখেছেন হেমন্তবাবু। কিন্তু নিচের তলাতেই কি ওর বিপদের অভাব? বাড়িওয়ালার ভাইটা সেদিন ভাড়ার রসিদ দিতে এসে আর একটু হলেই বিমলার হাতখানা ধরে ফেলেছিল। তার কি? সামনের বাড়ির নতুন ভাড়াটেদের ছেলেটা যে ঠিক বিমলার রান্নাঘরের জালনার সামনে দিয়েই সিনেমার গান গাইতে গাইতে যায়। কি বিহিত হচ্ছে তার! হেমন্তবাবুর অফিসের যে ছোকরাটা এ পাড়ায় থাকে, কালে কোশমিনে হয়তো যাবার সময় হেমন্তবাবুর খোঁজ নিয়ে যেত। আজকাল নিত্যই তার আসার ধুম পড়েছে কেন? হেমন্তবাবুর শরীর খারাপ তো, তার কি মাথা ব্যথা? ওসব ছল ছাড়া আর কি? কড়া নাড়লেই তো দরজা খুলে সেই বিমলা। দারোয়ান তো নেই দোরে। তবে সাধে বলছি, পৃথিবীটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে বিমলার পক্ষে। অথচ বলতে গেলে খুড়ির কাছ থেকে এক ফোঁটা সহানুভূতি জোটে না বিমলার। বরং ঠোঁট উল্টে ব্যঙ্গ করে সুবর্ণ। বলে, ছোড়াগুলো যে তোর হাঁটুর বয়সী বিমলি, বলতে তোর ঘেন্না হয় না? নয়তো আরো কুৎসিত করে বলে, রূপ দেখে জ্ঞান হারায়, তাই সামলাতে পারে না বোধ হয়। এবার থেকে বরং বোরখা পরে থাকিস রে বিমলি। একা বলে সুখ হয় না। পারুলকে ডেকে ডেকে বলে আর হাসাহাসি করে। পারুলের আবার সব গল্প ঠাকুরপোর সঙ্গে করা চাই। বিয়ের কোণে বেলায় এসে নীরেনকে দেখেছিল ১২ বছরের নাবালক বালক। দেওরের সম্বন্ধে সেই নাবালক বোধটা এখনো সমানেই প্রায় রয়ে গেছে পারুলের। ও যে এমএ পাশ টাশ করে এখন দিব্যি মাতব্বর প্রফেসর হয়ে বসেছে, নিজস্ব গল্পগুলো করবার সময় সেটা মোটেই ভাবে না পারুল। তাই আজকাল ওর গল্পের বেশ ভালো খোরাক জোগাচ্ছে বিমলা। নীরেনকে হাতের গোড়ায় পেলেই সেই সব সভ্য ভব্য কথার আমদানি করে বসে। বলে, শুনছো ঠাকুরপো আমাদের পরীর আজকের কাহিনী? কে নাকি জানলা দিয়ে ওকে চিঠি ছুঁড়ে দিয়ে গেছে। রাজ্যে শুদ্ধ লোকের এমন মরণ দশাও ধরেছে গো। বাবা, বানিয়ে এতও বলতে পারে! নীরেনও যে অবশ্য একাধ সময় হাসে না তা নয়। হেসে বলে, চিঠিটা বোধহয় নিজের হাতেই লিখে দেখিয়েছে। ঘোড়ার ডিম, মাথা নেই তার মাথা ব্যথা। চিঠি কোথায়? জেরা করতে বলল, রাগ করে নাকি উনুনে ফেলে দিয়েছে। বোঝো এখন। সত্যি, এসবে তো বুদ্ধি বেশ খুলে, মাথায় আসেও তো উত্তরগুলো। আবার হয়তো কোনোদিন আরো কারুর আরো বেশি বেশি বেআইনি ব্যবহারের নালিশ ওঠে বিমলার দিক থেকে। পারুলও তার বিশদ ব্যাখ্যা করতে বসে। হেসে কুটি কুটি হয়ে বিমলার রচনা শক্তির তারিফ করে। সবসময় যে উত্তরের প্রত্যাশা করে তা নয়, বলেই আমোদ। নীরেন এক একবার তাড়া দেয়। বলে, হঠাৎ বিমলা তোমার ধ্যান জ্ঞান হয়ে উঠল কেন বলো তো? ওর কথা ছাড়া কি আর কোনো কথা নেই? এবারে ক্ষমা দাও। বিমলা সম্বন্ধে তুমি যত ইন্টারেস্টেড, আমি ঠিক তত নই। সত্যি, পরচর্চায় কি পরম সুখ তোমাদের! কদাচিৎ বা হাসে। বলে, এ তোমার অন্যায় বৌদি। গল্প রচনা করেছে, তাই বা ধরে নিচ্ছ কেন? ত্রিসংসারে কি মন্দ ব্যক্তি নেই? সবাই কি আমার মতো মহাপুরুষ? পারুল হেসে গড়ায়। বলে, তোমার মতো মহাপুরুষ না হোক, সৃষ্টিশুদ্ধ লোক পাগলও তো নয় ঠাকুরপো। প্রেমপত্তর, গোলাপ ফুল, সিল্কের রুমাল ছুঁড়ে দেবার উপযুক্ত পাত্রী আর কোনোখানে কারুর জুটছে না। আহা, অত অবিচারী বা কেন তোমাদের? কালো কি কেউ হয় না? আমাদের সাগর পিসির মূর্তিটা কল্পনা করো তো একবার। আমাদের সাগর পিসে মশাই তো সেই গিন্নি নিয়েই। পারুল তর্ক শুরু করে। বলে, তাদের আমলে ছেলেবেলায় বাপ মায়ে বিয়ে দিত। লোকে জানতো এই রত্নটিই আমার একমাত্র।
সে আর করবে কি? তাই বলে সেই মূর্তি দেখলে কারুর প্রেমে পড়বার শখ হবে? হবে না কেন? তোমরাই তো বলো। এক্ষেত্রে হাড়িডোমও অচল নয়। পারুল দুই চোখ বড় বড় করে বলে, ও ঠাকুরপো, তুমি ওর হয়ে যা যা ওকালতি করছো দেখে কিন্তু আমার বেশ ভয় লাগছে। লাগছে নাকি? তা কে জানে বাবা, হাড়িডোমের উদাহরণ দেখাচ্ছ, বলে আর হেসে গড়িয়ে পড়ে পারুল। কালো কুৎসিত বোকা শয়তান, যাই হোক, বিমলাকে নিয়ে কেউ কখনো মাথা ঘামাতো না। শয়তানির এক নতুন পদ্ধতি আবিষ্কার করে বিমলাই অপরের মাথার টনক নড়িয়েছে। পারুল আর সুবর্ণ বিমলার স্বজাতি বলেই বোধ হয় নিষ্করুণ চিত্তে শুধু সমালোচনা করেই মজা দেখে। পুরুষের স্বাভাবিক মমত্ববোধে নীরেন একটু অস্বস্তি পায়। মনে মনে চটে যায় হেমন্তবাবুর উপর। কানাখোড়া বাদ দিয়ে যা হোক একটা সাপ ব্যাং ধরে মা বাপ মারা ভাইজিটার সদ্গতি করে ফেললেই তো পারেন ভদ্রলোক। কিন্তু আশ্চর্য, এই অদ্ভুত কুৎসিত বটতলার উপন্যাস রচনা করবার শখ কেন বিমলার? কি লাভ? কারণটাই বা কি? ওর এই প্রায় যৌবনোত্তীর্ণা জীবনে কেউ কখনো ওকে নারীত্বের স্বীকৃতি দিল না বলেই কি সেই খবরটা সম্বন্ধে অপরকে সচেতন করে তোলবার এই বিকৃত সর্পিল পন্থা আবিষ্কার করেছে বিমলা? পুরুষজাতটা যে ওর সম্বন্ধে মোহমুক্ত নয়, এই প্রমাণ দেখাবার জন্যই কি তার চেষ্টায় আর অন্ত নেই? কে জানে। কুরূপা নারীর হৃদয় রহস্য বিশ্লেষণ করবার শখ আর সময় কার থাকে? অতএব বিমলার চিন্তা বাতাসে উড়ে যায়। হলে কি হবে? তখনকার মতো যায়, আবার বিমলা ফিরিয়ে আনে তাকে। লোক যত উপহাস করে ততই আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অঘটন ঘটতে থাকে বিমলার জীবনে। সে বৃত্তান্ত বলে বেড়াবে না সে? এই যে সুবর্ণর বোনপো 12 মাস আসে যায়, হঠাৎ সে যে চা নিতে গিয়ে বিমলার হাতখানা চেপে ধরল, সেই ঘটনা হজম করে যাবে বিমলা? কেন? তার বুঝি মান মর্যাদা নেই? ফিস ফিস করে পারুলের কাছে বলবে না? আর কেউ নয়, সুবর্ণলতার বোনপো। এর পরও সুবর্ণলতা হাসাহাসি করবে এমন আশা করা যায় না। নিজে বিমলার গায়ের উপর গ্লাস ছুঁড়ে মেরে কাল শীটে পড়িয়ে দিয়েই ক্ষান্ত হয় না। হেমন্ত বাবুকে দিয়ে আগা পাঁচতলা চাবুক মারাবে, এ আশ্বাস দিয়ে রাখে বিমলাকে। সশব্দেই ঘোষণা করে, চেঁচিয়ে চেঁচিয়ে বলে, এ মেয়েকে কেন তার মা আতুর ঘরেই গলা টিপে মারেনি? সুবর্ণলতার বোনপো, সে বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল রত্ন, রূপের কান্তি ছেলে, বয়সে বিমলি লক্ষ্মীছাড়ির চেয়ে একেবারে 5 বছরের ছোট। তার নামে এত বড় অপবাদ! ও মেয়েকে কেটে কেটে নুন দিলেও রাগ সত্যিই যায় না। দুঃসাহসেরও তো একটা সীমা আছে। বিমলা দুঃসাহসের সীমা ছাড়িয়েছে বলেই তার ওপর লাঞ্ছনাটাও সীমা ছাড়ায়। দোতলা তেতলা সব ছাপিয়ে বোধ করি আকাশে ওঠে বিমলার লাঞ্ছনার বার্তা। তা উঠলেই বা কি? স্বয়ং ভগবানের কানে পৌঁছলেই কি এই হাড় হাওয়াতে হতচ্ছাড়া মেয়েটার ওপর তার এক ফোঁটা সহানুভূতি জাগবে? দুর্ভাগার ওপর সহানুভূতি আসে, দুর্বুদ্ধির ওপর আসবে কেন? এইবার সত্যিই উঠে পড়ে লেগে বিমলার বিয়ের চেষ্টা করেন হেমন্তবাবু। সুবর্ণলতা শাসিয়েছে, ও মেয়ে যদি একদিন ঘর ভেঙে পালায় আমি কিন্তু তার দায়ী হব না, বলে দিচ্ছি। ভালো চাও তো একে দূর করো। কয়েকদিন ধরে আবার অহিংস সংগ্রাম চলছে বিমলার, তাই এত বেশি হিংস্র হয়ে উঠেছেন সুবর্ণলতা। অথচ সত্যিই কি সব দোষ বিমলার? পুরুষের লুব্ধতার যে কাহিনী সে প্রকাশ করে বেড়ায়, সে সমস্তই কি মিথ্যে গল্প? তবে নিজের চোখে তার সপক্ষে প্রমাণ পেলেন কি করে হেমন্তবাবু? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারেন না। প্রায় নিশুতি রাত্রে রান্নাঘরের সব কিছু কাজ মিটিয়ে পরের দিনের কুটনোগুলো পর্যন্ত কুটে রেখে বিমলা যখন রান্নাঘরের শেকল লাগাচ্ছে, নীরেন নিঃশব্দে দোতলা থেকে নেমে এসে পেছন থেকে ওর কাঁধের উপর একটা হাত রাখল কেন? অস্ফুট একটা আর্তনাদ করে বিমলা মুখ ফিরিয়েই স্তব্ধ হয়ে গেল।
এ পর্যন্ত সমস্তই স্পষ্ট দেখতে পেলেন হেমন্তবাবু, কিন্তু ধৈর্য ধরে আর কিছু দেখতে পারলেন না। আজন্মের সংস্কারে বাঁধল। তাই হঠাৎ বোধহয় নিজের অজ্ঞাতসারেই নকল কাশির আওয়াজে নিজের উপস্থিতি ঘোষণা করে বসলেন। এই নির্বুদ্ধিতার জন্যে সুবর্ণলতার কাছে যথেষ্ট মুখ নাড়া খেলেন ভদ্রলোক। আর একটু অপেক্ষা করে একেবারে হাতে নাতে ধরতে পারলেও তো একটা কাজ হতো। হয়তো নীরেনকে কাদায় ফেলে বিয়ের একটা সুরাহা হতে পারত। সাধু পুরুষ চিরকুমার থাকবেন, এতই যদি সাধুতা, তো এসব কি? হেমন্তবাবু কিন্তু ভাবেন অন্য কথা। মানুষ জিনিসটা সত্যি এমন গোলমেলে? নীরেনকে তো অনেকদিনই দেখেছেন তিনি। সত্যিই যাকে হীরের টুকরো ছেলে বলে, তাই। বয়সে ছোট হলেও তাকে যথেষ্ট সমীহ ও শ্রদ্ধা করেন হেমন্তবাবু। তার প্রকৃতির সঙ্গে এ ব্যবহারের সামঞ্জস্য কোথায়? আবার দেখো বিমলা, ওর প্রত্যেকটি কথা, প্রত্যেকটি অভিযোগই যে মিথ্যে করে বানানো, এ সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না। বরং তার নিজেরই রীতি প্রকৃতি প্রশংসনীয় নয়। অথচ হেমন্তবাবুর গলার আওয়াজ পেতেই নীরেন যখন সিঁড়ি দিয়ে উঠে গেল, বিমলা সিঁড়ির সব নিচের ধাপটায় বসে পড়ে অমন নিঃশব্দে কাঁদতে লাগলো কেন? খুব বেশি মর্মাহত না হলে কি মানুষ অমন নিঃশব্দে কাঁদে? নীরেনের ব্যবহারে সে যে আচমকা খুব আঘাত পেয়েছে, তা তার মুখ দেখেই বুঝতে পেরেছিলেন হেমন্তবাবু। ঠিক মাথার ওপর লাইটটা জ্বলছিল, দেখবার ভুল হয়নি। হিসেব মেলে না। বিচলিত চিত্তে তক্ষুনি গিয়ে সুবর্ণলতাকে না বলে ফেললে হয়তো পরে চেপেই যেতেন তিনি। কিন্তু তার আর চারা নেই। একবার সুবর্ণর কানে উঠলেই তো হয়ে গেল। নেহাত নাকি ঘটনাকালটা রাত্রির, তাই কথাটা পারুলের কানে যেতে ঘন্টা কতক দেরি হলো। এবারে রাগের পালা পারুলের। নীরেন তার বোনপো না হলেও কম আতের জিনিস নয়। তাছাড়া দেওরকে সে সত্যিই মহাপুরুষের দরে দেখে। দেখছে তো ছোট থেকেই, চাঁদে কলঙ্ক আছে তো নীরেনে নেই। তাই মুখ অন্ধকার করে বলে, নিজের চোখে দেখলেও একথা বিশ্বাস করব না ভাই। আমার দেওরকে আমি জানি না? একদিকে সোনা আর একদিকে ঠাকুরপোকে ওজন করো, তুল্য মূল্য হবে। সুবর্ণ দুই ভুরু টেনে বলে, অত সোনা তো আমাদের গরিবের ঘরে নেই পারুল। তুলনা করবার সুবিধে কোথায়? তবে কথায় বলে, মনি নাঞ্চ মতিভ্রম। তা মানুষ তো কোন ছাড়। মতিভ্রম সৃষ্টি করবার কারণটাও যে উপযুক্ত হওয়া চাই, সেই কথাটাই শুধু উল্লেখ করে পারুল। কিন্তু সুবর্ণ সে কথা গায়েও মাখে না। রূপের সঙ্গে সখ্যতা সূত্রে গাথা পরবর্তী শব্দটার সম্বন্ধে অবহিত করিয়ে দিয়ে বলে, আমার কথা ওড়াতে পারো, এনার কথা তো পারবে না। ইনি নিজে চোখে দেখেছেন। কথায় কথায় তর্ক, অবশেষে বচসা। সুবর্ণ মুখরা, পারুলও কথায় হারবার মেয়ে নয়। যথেচ্ছই বলে সে। এতদিনের বন্ধুত্ব ডোরে আবদ্ধ দুটি নারী যেন কলহের নেশায় মাতাল হয়ে ওঠে। একথাও বলতে ছাড়ে না পারুল। বিয়ে তো ইচ্ছে করেই দিচ্ছে না সুবর্ণরা। বছরে দুখানা নেতা আর দৈনিক এক থালা ভাত দিয়ে তিনটে লোকের কাজ পাওয়া যাচ্ছে যখন। কিন্তু আশ্চর্য, বিমলা যেন একেবারে পুতুল হয়ে গেছে। এত কাণ্ড, এত কথা, ও একেবারেই চুপ। পুরুষ জাতির দুর্বলতার এত বড় একটা জ্বলন্ত প্রমাণ হাতে পেয়েও সদ্ব্যবহার করে না তারা কেন? অন্তত একথা তো বলতে পারতো, দেখো পুরুষ চিত্তে মোহ সঞ্চার করবার ক্ষমতা কোনো রূপসী তরুণীর চেয়ে বিমলার কিছু কম নয়। আর সে চিত্ত কি যেমন তেমন? বিমলার কাছে সেটি একেবারে আকাশের চাঁদ। কিন্তু না, এত সুযোগ পেয়েও চুপ করে থাকে বিমলা। সাড়া পাওয়া দূরের কথা, দেখতেই পাওয়া যায় না তাকে। পারুল ঝগড়া করে করে ক্লান্ত হয়ে চুপচাপ শুয়েছিল নীরেনের বাড়ি ফেরার অপেক্ষায়। দাদার চেয়ে অনেক আগেই ফেরে সে। ফিরতেই পারুল বিদ্যুৎ বেগে উঠে একেবারে ঝটিকা আক্রমণের ভঙ্গিতে বলে, বলি ঠাকুরপো, তুমি নাকি কাল রাত দুপুরে অভিসারে গিয়েছিলে? রাগলে পারুলের মুখের আগল থাকে না, তা নীরেন জানে। তাই কিছু মাত্র না চমকে মৃদু হেসে উত্তর দেয়,
তা ওটাই প্রকৃষ্ট সময়, কিন্তু সে খবরটি ইতিমধ্যেই কর্ণগোচর হয়ে গেছে তোমার। পারুল গালে হাত দিয়ে বলে, এমন গায়ে হাওয়া দিয়ে কথা বলছো? মানে, ব্যাপারটা কি শুনি? নীরেন গায়ের জামাটা খুলে সামনের দড়িতে টাঙাতে টাঙাতে নির্বিকার ভঙ্গিতে বলে, আমি আর কতই বলতে পারবো? আমি যা জানি তার চেয়ে বেশি শুনে ফেলেছো, আশা করছি। পারুল চোখ পাকিয়ে বলে ওঠে, ঠাকুরপো, রাগিও না বলছি, সোজাসুজি জবাব দাও, কি হয়েছে কাল? সে তো নিজেই তুমি বলছো আগে। বলেছি বলে তাই বিশ্বাস করব আমি? সব সময় ঠাট্টা ভালো লাগে না ঠাকুরপো, মন মেজাজ আজ মোটেই ভালো নেই আমার। হেমন্ত গিন্নি ডেকে নিয়ে গিয়ে না হোক কতগুলো অপমান করলো। ভাজের উত্তেজিত ভঙ্গিতে ভারী যেন কৌতুক বোধ করেন নীরেন। হেসে বলে ফেলে, বাহ, অপরাধ করলাম আমি, আর অপমান করলো তোমাকে? কেন? অপরাধ করলে তুমি? স্বীকার করছো নিজের মুখে? পারুল হতবাক হয়েও এটুকুই উচ্চারণ করে, তা অস্বীকার করে লাভ কি? কেবলই হাসে নীরেন। অব্যাপারেষু ব্যাপারাং তো, লোক জানাজানি হয়ে একাকার। কে জানে বাবা, বুড়ো তখনও জেগে বসে আছে। এ আবার কোন ধরনের পরিহাস নীরেনের? পরিহাসেরও তো একটা সীমা সভ্যতা থাকা উচিত। ওর এই উৎকট পরিহাসের ভঙ্গিতে বাকপটু পারুলও বোকা বনে যায় যেন। তাই বোকার মতোই বলে, তবে যাও না, যাও, বিমলিকে বিয়ে করোগে। তাছাড়া আর উপায় কি? অবলীলা ক্রমে উচ্চারণ করে নীরেন। বলে এলাম তাই হেমন্তবাবুকে। তাহলে সত্যিই তুমি, ঠাকুরপো, তুমি কি পাগল হয়ে গেছো? না, ঠিক অতদূর পৌঁছইনি বোধ হয়। আরো কি হবে ঠাকুরপো? আর কি হতে পারে? শেষ পর্যন্ত কিনা বিমলিকে? ছি ছি ঠাকুরপো, গলায় দিতে দড়ি জুটলো না তোমার? ঠাকুরপো সশব্দে হেসে ওঠে, গলায় দিতে দড়ি তো একগাছা জুটলো বৌদি, ফুলের মালা আর জুটলো কই? পৃথিবীতে যত সব অঘটন ঘটে তারই নমুনা স্বরূপ সত্যি একদিন নীরেনের সঙ্গে বিমলার বিয়ে হয়ে গেল। এরপর সহজেই মনে করা যেতে পারে বিয়ে পাগলা বিমলা আহ্লাদে আটখানা হয়ে উঠেছে। কিন্তু কই, সেই রাত থেকে সেই যে মৌনব্রত নিয়েছে বিমলা, সে ব্রত ভঙ্গই হলো না যে। 12 বছর সময়কে যদি এক যুগ বলে ধরা হয়, তো একটা যুগব্যাপী আকাঙ্ক্ষার শেষ হলো তো তার। সুদীর্ঘ কাল ধরে কত জনের দেখে, কত জনের শুনে, মনে মনে কত কল্পনাই যে করে রেখেছিল বিমলা এই রাত্রিটির জন্যে। অনেক আশায় গড়া, অনেক কামনার রঙে রাঙানো ফুলশয্যার রাত্রি, সে কি শুধু বরের পায়ের কাছে পড়ে পড়ে চোখের জল ফেলবার জন্যে? এই কি পরিকল্পনা ছিল বিমলার? অনেকক্ষণ নিঃশব্দে কাঁদতে দিয়ে নীরেন ওর মাথার উপর একটা হাত রেখে মৃদু হেসে বলে, এবার থামো, চোখের জলটা সমস্ত খরচ করে ফেললে, ভবিষ্যতের জন্য রাখবে কি? বৌদির এখতিয়ারে ঘর করতে হবে, সেটা কিন্তু ভুলো না। তবু বিমলা মুখ তোলে না, তেমনি মুখ ঢেকেই বলে, তুমি কেন এমন করলে? কেন আমাকে চাবুক মারলে না? কেন আমাকে একেবারে মেরে ফেললে না? নীরেন হেসে উঠে বলে, একেবারে মেরে ফেলবার ইচ্ছেটা মাঝে মাঝে প্রাণে জাগতো সত্যি, কিন্তু ফাঁসির ভয়টাও তো উড়িয়ে দেবার নয়। ভেবে চিনতে এই সমাধানটাই খুব সহজ মনে হলো। এত শাস্তি যে আমি সইতে পারছি না, আমি কি করব? শাস্তি? কি আশ্চর্য! হায় বিধি, এই ছিল ললাটে আমার। বেশ স্পষ্ট করেই হেসে ওঠে নীরেন। এমনই দুর্ভাগা আমি যে আমার সঙ্গে বিয়ে হওয়াটা শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি, 100 বার শাস্তি। শাস্তি ছাড়া আর কি? সরাহত বন্য পশুর মতো নীরেনের পায়ের কাছে বিছানায় মুখ ঘষতে থাকে বিমলা। তার আবেগের অভিব্যক্তির ধারণাটাই হয়তো এমনই অস্বাভাবিক। পিঠের উপর ভারী আর কোমল একখানা গভীর হাতের স্পর্শ পায় বিমলা। হয়তো এই স্পর্শের মধ্যেই ছিল তার প্রশ্নের উত্তর। তবু মৃদু গম্ভীর একটি স্বর কানে আসে, ওরকম করতে হয় না, ছি,
এসো, উঠে এসো। নিজেকে অত বেশি ছোট ভাবতে নেই বিমলা। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প নীলকণ্ঠ।